আগের দিন যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আমরা গস থিওরামের অ্যাপ্লিকেশন করাচ্ছিলাম এবং হলো স্পিয়ার পর্যন্ত হয়েছিল ফাঁপা গোলকের ক্ষেত্রে। আজকে একটুখানি পার্ট বাকি আছে, একটা হচ্ছে সলিড স্পিয়ারের বিভিন্ন পজিশনে, আর একটা হচ্ছে প্লেট। এইগুলো প্রথমে দেখ, একটি নিরেট গোলকের ক্ষেত্রে বিভিন্ন অবস্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। একটি নিরেট গোলকের ক্ষেত্রে বিভিন্ন অবস্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো গাউসের উপপাদ্যের সাহায্যে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো গাউসের উপপাদ্যের সাহায্যে। একটি নিরেট গোলকের ক্ষেত্রে বিভিন্ন অবস্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো গাউসের উপপাদ্যের সাহায্যে। প্রথমে 1 নম্বর দিয়ে লিখবি বহিস্থ কোনো বিন্দুতে। প্রথমে 1 নম্বর দিয়ে লিখবি বহিস্থ কোনো বিন্দুতে। একটু দেখে নেন, একটা নিরেট গোলক আছে যার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, আধানের পরিমাণ হচ্ছে কিউ, রোটা হচ্ছে ভলিউম চার্জ ডেনসিটি। ভলিউম চার্জ ডেনসিটি মানে প্রতি একক আয়তনে আধানের মান। সেটা মানে কি লিখতে পারি, কিউ বাই আয়তন মানে কি 4/3 পাই আর কিউ। ভলিউম চার্জ ডেনসিটি বা আয়তনের তলমাত্রিক ঘনত্ব, মোস্ট প্রবাবলি বাংলাটা, তবু একবার বই কনসাল্ট করে নেবে। ভলিউম চার্জ ডেনসিটি ইংলিশ টার্মসটা মানে প্রতি একক আয়তনে আধানের পরিমাণ। আমার এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করতে হবে, যেটা আর দূরত্বে অবস্থিত কেন্দ্র থেকে, যেখানে আর এর মানটা ক্যাপিটাল আর এর থেকে বড়। তাহলে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে যেটা স্মল আর দূরে অবস্থিত, যেখানে স্মল আরটা ক্যাপিটাল আর এর থেকে বড়। তাহলে ওকে কেন্দ্র করে একটা আর ব্যাসার্ধের একটা গাউসের তল অঙ্কন করা হলো। আচ্ছা, তাহলে প্রথমে বহিস্থ বিন্দু লেখার কিছু দরকার নেই, আমি লিখে দেবো। তাহলে আমরা কি লিখতে পারি, ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসিলন 0, আর যে কোনো স্পেরিক্যাল বডির ক্ষেত্রে জানিস cos 0 আগের দিনই এক্সপ্লেন করেছিলাম কেন। তার এরিয়া ভেক্টরটাও তলের সাপেক্ষে বাইরের দিকে কাজ করে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তলের সাপেক্ষে বাইরের দিকে কাজ করে, সুতরাং মানের মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি ই ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসিলন 0। ডিএস মানে কি লিখতে পারি, গাউসের তলের এরিয়া কত 4 পাই আর স্কয়ার কিউ বাই এপসিলন 0, और E इक्वल टू Q बाई 4 पाई एप्सिलन 0 इंटू आर स्क्वायर। এটা কি পেলাম, কেন্দ্র থেকে স্মল আর দূরত্বে বহিষ্ঠ কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করলাম গাউস উপপাদ্যের সাহায্যে। আচ্ছা, এবার দেখ এই কিউটাকে আমরা রিপ্লেস করতে পারি কত 4/3 পাই আর কিউব ইনটু রো। তাহলে রিপ্লেস করছি, দেখ 4/3 পাই আর কিউব ইনটু রো বাই 4 পাই এপসিলন নট ইনটু আর স্কয়ার। এখানে 4 পাই ক্যান্সেল আউট হয়ে গেল, তার মানে আসছে রো বাই 3 এপসিলন নট, এটা একটা কনস্ট্যান্ট টার্ম, আর কিউব বাই আর স্কয়ার। এটা কি বহিষ্ঠ কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পেলাম স্মল আর দূরত্বে, যেখানে স্মল আর এর মান ক্যাপিটাল আর এর থেকে বেশি। একটু দেখ, রো তো কনস্ট্যান্ট একটা নির্দিষ্ট গোলকের ক্ষেত্রে, আয়তনের তলমাত্রিক ঘনত্ব, এপসিলন নট কনস্ট্যান্ট একটা নির্দিষ্ট গোলকের ক্ষেত্রে, আরটা কনস্ট্যান্ট ভ্যারি কি করছে, স্মল আরটা ভ্যারি করে যাচ্ছে, দ্যাট ইজ দূরত্ব। তার মানে বহিষ্ঠ কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কয়ার। আরেকবার বলে দিচ্ছি, এটা আমি লিখে দিচ্ছি। তাহলে একটা নিরেট গোলক নেওয়া হলো যাতে কিউ পরিমাণ আধান দেওয়া হয়েছে
তাহলে আধানের আয়তন মাত্রিক ঘনত্ব বা ভলিউম চার্জ ডেনসিটি চার্জ পার ইউনিট আধান, তাহলে চার্জ কত হয়ে যাবে 4 পাই আর কিউ ইনটু রো। এই গোলক থেকে স্মল আর দূরত্বে, যেখানে স্মল আরটা গ্রেটার দ্যান ক্যাপিটাল আর, বহিস্থ কোনো বিন্দুতে এই বিন্দুতে আমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে গাউসের উপপাদ্যের সাহায্যে। তাহলে ওকে কেন্দ্র করে স্মল আর ব্যাসার্ধের একটি গাউসের তল অঙ্কন করা হলো, যেখানে স্মল আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আর। তাহলে আমরা গাউসের সূত্র অনুযায়ী কি লিখতে পারি? E ডট ds ইকুয়াল টু কিউ বাই এপসিলন নট or E ds cos of 0 ইকুয়াল টু এটা। কেন cos of 0? যে কোনো গোলীয় বস্তুর ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বাইরের দিকে কাজ করছে এবং ক্ষেত্রফল ভেক্টর বাইরের দিকে কাজ করছে, সুতরাং আমাদের মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি। তাহলে ds কত 4 পাই r স্কয়ার, এটা কিউটাকে রিপ্লেস করছি। তাহলে এটা কি পেলাম? বহিস্থ বিন্দুতে স্মল আর দূরত্বে, যেখানে স্মল আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আর দূরত্বে আমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান পেলাম গাউসের উপপাদ্যের সাহায্যে। তাহলে এটা বহিস্থ কোনো বিন্দুতে গেল। তাহলে এই কোণটাকে একটু লিখে নেবে, বলে দিচ্ছে। একটি নিরেট গোলক নেওয়া হলো যার ব্যাসার্ধ ক্যাপিটাল আর, একটি নিরেট গোলক নেওয়া হলো যার ব্যাসার্ধ ক্যাপিটাল আর, উহাতে আধানের মান ক্যাপিটাল কিউ, উহাতে আধানের মান হচ্ছে ক্যাপিটাল কিউ। সুতরাং প্রতি একক আয়তনে আধান বা ভলিউম চার্জ ডেনসিটি, ইংলিশ টার্মটা লিখে রাখবে, প্রতি একক আয়তনে আধান বা ভলিউম চার্জ ডেনসিটি, সেটা হচ্ছে এটা, সেটা ওই কত কিউ বাই 4 পাই আর কিউ, আর কিউ ইকুয়াল টু এটা। হলো, এটা হচ্ছে প্রত্যেকটা প্রমাণের জন্য লেখা। 1 নম্বর লিখবি বহিস্থ কোনো বিন্দু, 1 নম্বর দিয়ে লিখবি বহিস্থ কোনো বিন্দু, তার সঙ্গে যেটা দিবে প্রমাণ সেটা অ্যাডিশন হবে জাস্ট। যেটা প্রথমটা বললাম পুরো সবার ক্ষেত্রেই কম। বহিস্থ বিন্দু এ তে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে, বহিস্থ বিন্দু এ তে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে, যেখানে এ বিন্দুটি কেন্দ্র থেকে স্মল আর দূরত্বে অবস্থিত, এ বিন্দুটি কেন্দ্র থেকে স্মল আর দূরত্বে অবস্থিত। এখানে স্মল আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আর। তাহলে ওকে কেন্দ্র করে স্মল আর ব্যাসার্ধ নিয়ে, ওকে কেন্দ্র করে স্মল আর ব্যাসার্ধ নিয়ে একটি গাউসের তল অঙ্কন করা হলো, ওকে কেন্দ্র করে স্মল আর ব্যাসার্ধ নিয়ে একটি গাউসের তল অঙ্কন করা হলো। তাহলে গাউসের উপপাদ্য অনুযায়ী E dot ds লিখবে, এখানে ব্র্যাকেটে লিখবি, লিখতে হবে কারণ তুই খালি ওইটার ক্ষেত্রে লিখেছিস বলে না, একটা প্রমাণ দিলে তো ওটাই একটার জন্যই লেখা। যেহেতু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং ক্ষেত্রফল ভেক্টর, যেহেতু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং ক্ষেত্রফল ভেক্টর উভয়ই লম্বভাবে বাইরের দিকে কাজ করে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং ক্ষেত্রফল ভেক্টর উভয়ই লম্বভাবে বাইরের দিকে কাজ করে, তাই মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাহলে এটা পুরো লিখে ফেলবি। এই পর্যন্ত লিখবি। লেখার পরে কিউটাকে রিপ্লেস করতে হবে,
তাহলে বহিস্থ বিন্দু এ তে স্মল আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাপ্ত। স্ট্যান্ডার্ড ফর্মুলা, এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বহিস্থ কোণ বিন্দুতে ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কয়ার। এবার লিখি গোলকের উপরিস্থিত কোনো বিন্দুতে, নাম্বার 2, গোলকের উপরিস্থিত কোনো বিন্দুতে গোলকের উপরিস্থিত কোনো বিন্দুতে দেখ এই পর্যন্ত সেম ভাবে প্রুফ করতে হবে। করার পর আবার বলছি ডায়াগ্রাম সমেত এই পর্যন্ত সেম ভাবে প্রুফ করতে হবে। করার পর দেখ উপরিস্থিত কোনো বিন্দু মানে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, তাহলে ফ্রম ইকুয়েশন 1 যদি বসিয়ে দিই তাহলে সারফেসের কোনো বিন্দুতে কি হয়ে যাচ্ছে সিগমা বাই 3 এপসিলন নট আর কিউব বাই আর স্কয়ার, তাহলে আসছে রো আর বাই 3 এপসিলন নট। এটা কি পেলাম উপরিস্থিত কোনো বিন্দুতে, স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর বসিয়ে দিলাম। এই পর্যন্ত সেম ভাবে প্রুফ করতে হবে, ওই ডায়াগ্রাম সেম লেখা, আসার পর স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর বসিয়ে দিলাম। তাহলে উপরিস্থিত কোনো বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা পেলাম। উপরিস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা তোরা মার্ক করে রাখ, পুরো লেখার এখন দরকার নেই, বা ক্যাপ দিয়ে রাখ, ক্লাসের পর আলাদা করে উঠে নেবে। এই পর্যন্ত সেম ভাবে সেম লেখা সেম ডায়াগ্রাম করার পর আমাকে এটা করতে হবে। স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর বসিয়ে দেবো 1 নম্বর ইকুয়েশনে, তাহলে আমরা লিখি। এবার লিখবি নিরেট গোলকের অভ্যন্তরস্থ কোনো বিন্দুতে, নিরেট গোলকের অভ্যন্তরস্থ কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা। এটা কিন্তু অনেকবার এসছে। হলো স্ফিয়ারের ক্ষেত্রে যেমন 0 হয়ে গিয়েছিল, কেন কোনো মেটেরিয়ালই ছিল না। এখানে কিন্তু নিরেট গোলকের ক্ষেত্রে মেটেরিয়াল থাকবে, তো কিন্তু বার করতে হবে। নিরেট গোলকের ক্ষেত্রে অভ্যন্তরস্থ কোনো বিন্দুতে, বাংলা টার্মসগুলো খুব জাতা অবস্থা হয়, অভ্যন্তরস্থ কোনো বিন্দুতে মানে ইন্টারনাল পয়েন্ট, এটি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা নির্ণয় করো। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা নির্ণয় করো। ডায়াগ্রামও চেঞ্জ। প্রথমে যে লেখাটা ছিল 1 নম্বর যেটা প্রুফ করলাম, তার আগের লেখাটা কিন্তু সবার ক্ষেত্রেই সমান, তারপরের গুলো চেঞ্জ হচ্ছে। অভ্যন্তরস্থ বিন্দু বি বিন্দু, যেটা স্মল r1 দূরত্বে অবস্থিত, যেখানে r1 এর মান লেস দ্যান r। তাহলে এখানে একটা অঙ্কন করলাম। তাহলে এই যে স্মল আর দূরত্বে যে বি পয়েন্টটা পাচ্ছিস, তাকে নিয়ে যে আমরা গাউসের তলের যে বল মানে স্পিয়ারটা পেয়েছি, তার ক্ষেত্রে আধানের মান আমি ধরে নিয়েছি স্মল কিউ, কারণ আধান তো চেঞ্জ হয়ে যাবে।
তাহলে আমরা কি লিখতে পারি এখানে E dot ds equal to small q by epsilon naught or E ds cos of 0 0 বল করতে সেই একই q by epsilon naught লিখতে আবার আমি লিখে দেবো और E ds q by epsilon naught what is ds 4 pi r1 square হয়ে যাবে q by epsilon naught और E equal to q divided by 4 pi epsilon naught into r1 square আচ্ছা এবার স্মল q এর মানটা আমরা কি করে বার করব দেখ আধান টোটাল আধান বাই প্রতি একক আয়তন ইনটু এই ক্ষুদ্র গোলকের আয়তন এটা কি পেলাম আধান প্রতি একক আয়তন ইনটু ক্ষুদ্র গোলকের আয়তন আচ্ছা এটা ক্যান্সেল আউট হয়ে গেল তার মানে কি পাচ্ছি ক্যাপিটাল কিউ r1 কিউব বাই r কিউব তাহলে এখানে রিপ্লেস করছি দেখ ফ্রম ইকুয়েশন 1 তাহলে আসছে দেখ কিউ এর জায়গায় যদি বসাস তাহলে কিউ r1 কিউব বাই 4 পাই এপসিলন নট r1 স্কয়ার ইনটু r কিউব এই r1 স্কয়ার r কিউব কাটলো 4 পাই এপসিলন নট ইনটু r কিউব নাম্বার 2 এবার কিউ সমান আমরা কি লিখতে পারি ভলিউম চার্জ ডেনসিটি মানে পেয়েছিলাম প্রথমেই দেখ কিউ বাই 4/3 পাই r কিউব না और কিউ মানে কি লিখতে পারি 4/3 পাই r কিউব ইনটু রো তাহলে এখানে বসিয়ে দিলাম তাহলে 4/3 পাই r কিউব ইনটু রো ইনটু r1 বাই 4 পাই এপসিলন নট ইনটু r কিউব 4 পাই ক্যান্সেল হলো r কিউব এন্ড কিউব ক্যান্সেল হলো তাহলে কিউ রো ইনটু r1 বাই 3 এপসিলন নট এটা কি পেলাম ইনসাইড এনি পয়েন্ট যেখানে r1 এর মানটা r এর থেকে ছোট তাহলে লক্ষ্য করে দেখতে অনেকটা সিমিলারিটি আছে বহিস্থ কোনো বিন্দুতে কি পেলাম q ইনটু স্মল r বাই 3 এপসিলন নট সারফেসে কত পেলাম q ইনটু r বাই 3 এপসিলন নট ইনসাইড এনি পয়েন্টে কত পেলাম সরি ওটা r স্কয়ার ছিল ওটা ইনসাইড এনি পয়েন্টে কত পেলাম q ইনটু r r1 ডিভাইডেড বাই 3 এপসিলন নট হলো তাহলে আমি আবার বলছি একটা নিরেট গোলক আছে যাতে মোট আধানের পরিমাণ ক্যাপিটাল কিউ তাহলে আধানের আয়তন মাত্রিক ঘনত্ব বা ভলিউম চার্জ ডেনসিটি হচ্ছে এটা ওর অভ্যন্তরস্থ বিবিন্দুতে আমাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে গাউসের উপপাদ্য অনুযায়ী যেটা কেন্দ্র থেকে r1 দূরত্বে অবস্থিত তাহলে ওকে কেন্দ্র করে r1 ব্যাসার্ধ নিয়ে একটা গাউসের তল অঙ্কন করা হলো মনে করি ওই যে গোলকটি সৃষ্টি হয়েছে তার আধানের মান হচ্ছে স্মল কিউ তাহলে গাউসের উপপাদ্য অনুযায়ী আমরা কি লিখতে পারি E ডট ds ইকুয়াল টু q বাই এপসিলন নট E ds cos of 0 0 কারণ তো জানিস তাহলে এরিয়াটা কত হয়ে যাবে 4 পাই স্মল r1 স্কয়ার তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পেলাম কোথায় পেলাম বিবিন্দুতে পেলাম এবার কিউটাকে কি করে রিপ্লেস করছি কিউ মানে কি লিখতে পারি মোট আধান বাই আয়তন তার মানে কি আধান প্রতি একক আয়তন ইনটু এই যে ক্ষুদ্র গোলক আছে তার আয়তন আধান প্রতি একক আয়তন ইনটু ক্ষুদ্র গোলকের আয়তন দিয়ে যদি গুণ করি তাহলে ওই ক্ষুদ্র আধানের মান পেয়ে গেলাম ওই গোলকের উপর তাহলে এখানে রিপ্লেস করলাম স্মল কিউকে রিপ্লেস করার পর কিউটাকে রিপ্লেস করছি কি করে না প্রতি একক আয়তনের আধান তাহলে কিউ এর জায়গায় বসিয়ে দিচ্ছি তাহলে এটা পেলাম তাহলে এখানে দেখতেই পাচ্ছিস অভ্যন্তরস্থ কোনো বিন্দুতে আমি লিখতে পারি এইটা কনস্ট্যান্ট এটা কনস্ট্যান্ট তাহলে ইন্টারনালি এনি পয়েন্ট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু r1 এটা কিন্তু আবার বলছি ইম্পর্টেন্ট অনেকবার এসছে এক্সামে ইন্টারনাল এনি পয়েন্ট প্রথমের লেখাটা সবার ক্ষেত্রে সমান এক নম্বর আগে মানে প্রমাণ করার আগে যে লেখাটা লিখেছিলাম সেই লেখাটা সবার ক্ষেত্রে সমান তাহলে তারপর থেকে অভ্যন্তরস্থ বিন্দু লিখবি ওই নিরেট গোলকের অভ্যন্তরস্থ বি বিন্দুতে
ওই নিরেট গোলকের অভ্যন্তরস্থ বিবিন্দে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। অভ্যন্তরস্থ বিবিন্দে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে, যেটি কেন্দ্র থেকে স্মল r1 দূরত্বে অবস্থিত, যেটি কেন্দ্র থেকে স্মল r1 দূরত্বে অবস্থিত। যদি ও কে কেন্দ্র করে স্মল r1 ব্যাসার্ধের, ও কে কেন্দ্র করে স্মল r1 ব্যাসার্ধের একটি গাউসের তল অঙ্কন করা হলো। মনে করি ওই ক্ষুদ্র গোলকের আধানের মান হচ্ছে স্মল p, মনে করি ক্ষুদ্র গোলকের আধানের মান হচ্ছে স্মল p। তাহলে গাউসের উপপাদ্য অনুযায়ী এটা তাহলে এই ds cos of 0 এটা পুরো লিখে ফেলে এটা। এবার লিখি স্মল q ইকুয়াল টু আধান প্রতি একক আয়তন ইনটু আয়তন, স্মল গোলকের আয়তন। তাহলে এখানে q এর জায়গায় রিপ্লেস করছি হলো। রিপ্লেস করার পর দেখ q এর জায়গায় এটা রিপ্লেস করছি ক্যাপিটাল q এর জায়গায়, তাহলে আলটিমেটলি এটা আবার বলছি অভ্যন্তরস্থ কোনো বিন্দুতে কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে দেখ এখানে গ্রাফটাও কিন্তু ইম্পর্টেন্ট, 2 মার্কসে অনেক সময় গ্রাফ দেয় বা 1 মার্কসে গ্রাফ দেয়, যে একটি নিরেট গোলকের বিভিন্ন অবস্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে দূরত্বের সম্পর্কযুক্ত গ্রাফ। তাহলে বহিস্থ কোনো বিন্দুতে আমরা কি পেলাম, ইনভার্সলি প্রপোর্শনাল টু r স্কয়ার, একটু আগে পেলাম। সারফেসে কত পেলাম, রো r বাই 3 এপসিলন নট। ইনসাইড এনি পয়েন্ট পেলাম কত, রো স্মল r1 বাই 3 এপসিলন নট, যেখানে r1 এর মান লেস দ্যান r, তাই তো? তার মানে ইনসাইড এনি পয়েন্টে আমরা যেটা পাচ্ছি সেটা কিন্তু এগুলো সব কনস্ট্যান্ট, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু r1। তাহলে গ্রাফটা কিরকম হবে,
তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ভার্সেস যদি ডিস্টেন্স ড্র করি, এটা হচ্ছে r, তাহলে বহিস্থ বিন্দুতে ইনভার্সলি প্রপোর্শনাল টু r স্কয়ার, এরকম সারফেসে ম্যাক্সিমাম ইনসাইড এনি পয়েন্টে কত হয়ে যাচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু r1, এবং r1 এর মান যখন 0 মানে কেন্দ্রতে, তাহলে কত হয়ে যাবে 0, তাহলে এটা সর্বোচ্চ বিন্দু, এর মান কত সারফেসে রো r বাই 3f স্কয়ার। দেখ পাইতে ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে E ইনভার্সলি প্রপোর্শনাল টু r, সারফেসে হচ্ছে ম্যাক্সিমাম রো r বাই 3f নট, ইনসাইড এনি পয়েন্টের ক্ষেত্রে কি হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু r1, এবং সেন্টারে কত হয়ে যাচ্ছে 0। অনেক সময় প্রমাণ করতে দেয়, প্রমাণ করো একটা নিরেট গোলকের আধানযুক্ত নিরেট গোলকের কেন্দ্রবিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান 0। তাহলে এই পর্যন্ত প্রুভ করার পর, মানে ইনসাইড এনি পয়েন্টে প্রুভ করার পর r1 এর জায়গায় 0 পুট করবি, তাহলে এসে যাবে। যদি প্রমাণ করতে দেয় একটা নিরেট গোলকের কেন্দ্রবিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান 0, তাহলে আমরা কি বার করব, ইন্টারনালি এনি পয়েন্টের ক্ষেত্রে r1 পর্যন্ত যেমন থার্ডটা প্রুভ করলাম সেম ভাবে বার করব, জাস্ট প্রুভের শেষে আমরা লিখে দেবো আর এখানে r1 0, তাই সেন্টারে কত হয়ে যাবে 0। আচ্ছা, তার আগে এটা করে নিই, ওটা আমি বলে দিচ্ছি। তাহলে আউটসাইড এনি পয়েন্টে ইনভার্সলি প্রপোর্শনাল টু r স্কয়ার, তাহলে এরকম সারফেসে হচ্ছে ম্যাক্সিমাম, ইন্টারনাল এনি পয়েন্টে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু r1, সেন্টারে 0, তাহলে এরকম দেখবি অনেকটা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অভিকর্ষজ ত্বরণের সঙ্গে দূরত্বের সম্পর্কযুক্ত গ্রাফ। কারণ পৃথিবীর যে তো মানে কি বলবো মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য আর নিরেট গোলকের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দুটো কিন্তু একই রাশিমালা, জাস্ট এখানে জি এর টার্মস আসবে, ক্যাপিটাল জি এর টার্ম, এখানে 4πε0 এর টার্মস আসবে, এটা হচ্ছে গ্রাফটা। আচ্ছা, তাহলে যে প্রমাণটা বললাম, যদি বলে একটা নিরেট গোলকের কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান 0 নির্ণয় করো, তাহলে থার্ড প্রুফটা যেটা অভ্যন্তরীণ এনি বিন্দুতে মানে এনি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান আমরা কি প্রমাণ করেছিলাম রে, এই পর্যন্ত সেম ভাবে প্রুফ করবি। এবার লিখবি কেন্দ্রের ক্ষেত্রে r1 0, সুতরাং সেন্টারে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান 0। যদি এটা প্রমাণ দেয় তাহলে থার্ড প্রমাণটা পুরোপুরি করবি, করার পর বলবি যেহেতু কেন্দ্রে r1 0, তাই সেন্টারে এখানে পুট করলে কত হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। তাহলে একটু নোট বলে লিখে রাখবি, যদি প্রমাণ করতে দেয় একটা নিরেট গোলকের আধানযুক্ত নিরেট গোলকের কেন্দ্রবিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান 0 প্রমাণ করা। হলো, নেক্সট হেডিং দেবে একটি পাতলা পরিবাহী প্লেটের আধানযুক্ত প্লেটের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা নির্ণয় করো। একটি পাতলা আধানযুক্ত প্লেটের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা নির্ণয় করো।
সুবিধা হবে। এটা একটা পাতলা প্লেট, পরিবাহী প্লেট, যার তলমাত্রিক ঘনত্ব মানে প্রতি একক ক্ষেত্রফলে আধান কিউ/এ, সেটা হচ্ছে সিগমা। ওই পাতলা প্লেট থেকে r দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে গাউসের উপপাদ্যের সাহায্যে। যখনই আমি গাউসের উপপাদ্যের সাহায্যে নির্ণয় করতে যাব, তখনই আমাকে কিন্তু একটা ক্লোজ সারফেস কনসিডার করতে হবে, কারণ প্রমাণের সময় দেখিয়েছিলাম। তাহলে কি করলাম, স্মল r দূরত্বে একটা চোঙ কল্পনা করা হলো, এখান থেকে স্মল r, এখান থেকে স্মল r দূরত্ব। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এদিকেও কাজ করছে, এদিকেও কাজ করছে। ওকে, কারণ প্লেটের দুদিকেই চার্জটা আছে, যেহেতু পাতলা, একবার চার্জ দিলে কিন্তু দুদিকে ট্রান্সমিশন হবে। তাহলে এখানে লক্ষ্য করে দেখ, আমরা কতগুলো পোর্শনের নাম দিয়েছি। এই প্রান্তের যে দুটো ক্ষেত্রফল আছে 1 2, সারফেসে যেটা আছে সেটা হচ্ছে 3। মানে এটা যদি গাউসের তলে সিলিন্ডার হয়, এই প্রান্তের যে দুটো সারফেস আছে সেটা হচ্ছে 1 2, সারফেস যেটা আছে সেটা হচ্ছে নাম্বার 3। তাহলে আমরা লিখতে পারি কি, ই ডট ডিএস 1 নম্বর সারফেসের জন্য প্লাস ই ডট ডিএস 2 নম্বর সারফেসের জন্য প্লাস ই ডট ডিএস 3 নম্বর সারফেসের জন্য ইকুয়াল টু কিউ বাই এপসিলন নট। এবার দেখ 1 নম্বর আর 2 নম্বর সারফেসের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে এরিয়া ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। কেন? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এদিকে কাজ করছে, 1 নম্বর যে এরিয়াটা আছে তার ক্ষেত্রফল ভেক্টর এদিকে কাজ করছে, তার মানে এর মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এদিকে কাজ করছে, তার এদিকে যে ক্ষেত্রফল ভেক্টর সেই এদিকে কাজ করছে। সিলিন্ডারটা এরমভাবে নেই, কিন্তু প্রথম যে প্রমাণটা করেছিলাম সেটা কিন্তু এরমভাবে ছিল, এটা কিন্তু এরমভাবে আছে। এর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এদিকে কাজ করছে, এই ক্ষুদ্র এরিয়া ভেক্টর এদিকে কাজ করছে, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এদিকে কাজ করছে, ক্ষুদ্র যে এরিয়া ভেক্টর এদিকে কাজ করছে, তার মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এদিকে কাজ করছে, এই যে কার্ভ সারফেস বক্রতল তার ক্ষেত্রফল কোন দিকে কাজ করবে? উপরের দিকে কাজ করবে, তার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তার মানে আমি লিখতে পারি ই ডিএস cos অফ 0 1 নম্বর সারফেসে, 2 নম্বরও তাই ই ডিএস cos অফ 0 2 নম্বর সারফেসে, ই ডিএস cos অফ 90 3 নম্বর সারফেসে ইকুয়াল টু কিউ বাই এপসিলন নট। এই পোর্শনটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি আসছে, ই ডিএস 1 নম্বর সারফেস, ই ডিএস 2 নম্বর সারফেস, কিউ বাই এপসিলন নট। এরিয়া কত? ই ইন্টু এরিয়াটা প্লেটের দুদিকে সারফেস যে এরিয়াটা আমি এ ধরছি, এটা কত? ই ইন্টু এ, দ্যাট ইজ কিউ বাই এপসিলন নট, or 2 EA Q by epsilon naught, or E equal to Q by 2 epsilon naught into A। Q by area মানে কি পেয়েছি, এই যে Q by area মানে সিগমা বাই 2 epsilon naught। হ্যালো, ক্লিয়ার? আরেকবার বলে দিচ্ছি, একটা প্লেট নেওয়া হলো, যেখানে প্লেটের তলমাত্রিক ঘনত্ব হচ্ছে সিগমা, মোট আধানের পরিমাণ হচ্ছে কিউ, তাহলে সারফেস চার্জ ডেনসিটি হচ্ছে কিউ বাই এরিয়া। ওই প্লেট থেকে r দূরত্বে আমাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে গাউসের উপপাদ্য অনুযায়ী। তাহলে r দৈর্ঘ্যের দুদিকে, মানে প্লেটের দুদিকে একটি চোঙ অঙ্কন করা হলো, হয়েছে? মানে মনে করি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে ই, এবং চোঙের যে পার্শ্বের যে তলের যে ক্ষেত্রফল, পার্শ্ব মানে দুই প্রান্ত তলের ক্ষেত্রফল হচ্ছে এ। তাহলে গাউসের উপপাদ্য অনুযায়ী এটা লিখে দিলাম। 1 নম্বর ক্ষেত্রে এরিয়া ভেক্টর এদিকে কাজ করছে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এদিকে 0 ডিগ্রি। 2 নম্বর ক্ষেত্রে এরিয়া ভেক্টর এদিকে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এদিকে 0 ডিগ্রি। 3 নম্বর ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এদিকে, এটা কত? উপরের দিকে কাজ করবে, কার্ভ সারফেস 90 ডিগ্রি। তাহলে এক্সিস্ট করছে 1 আর 2 সারফেস, তার মানে ইএ প্লাস ইএ ইকুয়াল টু কিউ বাই এপসিলন নট। তাহলে ই ইকুয়াল টু কিউ বাই 2 এপসিলন নট ইন্টু এ। কিউ বাই এরিয়া সমান কি লিখতে পারি? সিগমা।
একটি পাতলা প্লেট নেওয়া হলো যার তলমাত্রিক ঘনত্ব সিগমা। একটি পাতলা প্লেট নেওয়া হলো যার তলমাত্রিক ঘনত্ব হচ্ছে সিগমা। ওই পাতলা প্লেট থেকে স্মল আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। গাউসের উপপাদ্যের সাহায্যে। তাহলে স্মল আর দৈর্ঘ্যে প্লেটের দুদিকে একটি চোঙ অঙ্কন করা হলো। স্মল আর দৈর্ঘ্যের প্লেটের দুদিকে একটি চোঙ অঙ্কন করা হলো যার পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে ক্যাপিটাল এ। দুই প্রান্ত তলের ক্ষেত্রফল, সরি পার্শ্বতল না, দুই প্রান্তের ক্ষেত্রফল হচ্ছে ক্যাপিটাল এ। তাহলে গাউসের উপপাদ্য অনুযায়ী জিরো লিখবি, যেহেতু 1 নম্বর এবং 2 নম্বর তলের ক্ষেত্রফল ভেক্টরের সঙ্গে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। যেহেতু 1 নম্বর এবং 2 নম্বর তলের ক্ষেত্রফল ভেক্টরের সঙ্গে 1 নম্বর এবং 2 নম্বর তলের ক্ষেত্রফল ভেক্টরের সঙ্গে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। এটা 3 নম্বর তলের সঙ্গে ক্ষেত্রফল ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এবার লিখে ফেলবো। পাতলা প্লেট বা পাতলা ধাতব পাত বসে আচ্ছা। আর একটা ছোট্ট জিনিস আছে, সেটা হচ্ছে একটি প্লেটের ক্ষেত্রে, প্লেট মানে হচ্ছে মোটা থিকনেস, ফাইনাইট থিকনেস। একটি প্লেটের ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। এটি প্লেটের ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। সব কিছু সেম, জাস্ট খালি একটা জায়গায় চেঞ্জ হবে। একটু দেখে নে ভালো করে, নিশ্চয়ই এটা লেখা হয়ে গেছে। যদি না লেখা হয়ে গিয়ে থাকে আরেকবার ভিডিওটা দেখবি। দেখ, যেহেতু ফাইনাইট থিকনেস, যেহেতু মোটা, তাই জন্য আমাকে এদিকেও চার্জ দিতে হচ্ছে, এদিকেও চার্জ দিতে হচ্ছে। পাতলার ক্ষেত্রে কি হচ্ছিল, একটার দিকে চার্জ দিলেই ট্রান্সমিশন হয়ে যাচ্ছে। তুই বলবি এই তলগুলো নিলেন না কেন, এই তলগুলো, আপনি তো এই তল আর এই তল নিয়ে কাজ করে দিলেন, এই তলগুলো কেন নিচ্ছি না? দেখ, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এদিকে, এর ক্ষেত্রফল ভেক্টর ওপর দিকে 90 ডিগ্রি। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এদিকে, এর ক্ষেত্রফল ভেক্টর এদিকে 90 ডিগ্রি। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এদিকে, এর ক্ষেত্রফল ভেক্টর নিচের দিকে 90 ডিগ্রি। সব ক্যান্সেল হয়ে যাবে, অত হিস্ট্রি লেখার দরকার নেই। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এদিকে, এর ক্ষেত্রফল ভেক্টর এদিকে 90 ডিগ্রি। সুতরাং এই তলগুলো নেওয়ার কোনো দরকার নেই। মোটা প্লেটের ক্ষেত্রে আমাকে এদিকেও চার্জ দিতে হবে, এদিকেও চার্জ দিতে হবে।
তাহলে আমরা তখন ক্ষেত্রে কি লিখতে পারি, সিগমা ইকুয়াল টু কিউ বাই 2a, সব কিছু সেমই থাকবে। এখানে এখানে কি হয়ে যাবে, q by 2 epsilon naught into a or q by epsilon naught 2a, তাহলে q by 2a মানে কি, সিগমা। মোটা প্লেটের ক্ষেত্রে জাস্ট তাহলে লিখবি, যেহেতু উভয় দিকে আধান প্রদান করতে হবে, উভয় দিকে আদান প্রদান করতে হবে, তাই তলমাত্রিক ঘনত্ব পরে লিখে নিস, সব কিছু সেম, জাস্ট খালি ওখানে সিগমা ইকুয়াল টু কিউ বাই 2a হয়ে যাবে। আচ্ছা, প্রবলেম লাইক একটি অসীম দৈর্ঘ্যের পরিবাহী, যদি কমপ্লিট না হয়ে গিয়ে থাকে একবার দেখে নিস। একটি অসীম দৈর্ঘ্যের পরিবাহী আধানের সরলরৈখিক ঘনত্ব, একটি অসীম দৈর্ঘ্যের পরিবাহী আধানের সরলরৈখিক ঘনত্ব, সরলরৈখিক ঘনত্ব মানে লিনিয়ার চার্জ ডেনসিটি, আধানের সরলরৈখিক ঘনত্ব नाइन इंटू 10 to the power 4 न्यूटन पर कूलम, 9 इंटू 10 to the power 4 न्यूटन पर कूलम, এবং কূলম যখন ওয়ার কেন্দ্র থেকে দূরত্ব 4 সেন্টিমিটার, যখন ওয়ার কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে 4 সেন্টিমিটার, ভুল বললাম সরি, বাংলা থেকে ইংলিশ করতে গিয়ে গন্ডগোল হয়ে যাচ্ছে। লিখবি একটি অসীম দৈর্ঘ্যের পরিবাহী তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান, লিনিয়ার চার্জ ডেনসিটি বার করতে হবে। একটি অসীম দৈর্ঘ্যের পরিবাহী তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান 9 into 10 to the power 4 9 into 10 to the power 4 নিউটন পার কুলম, যখন কেন্দ্র থেকে দূরত্ব 4 সেন্টিমিটার, যখন কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব নির্ণয় করো, আধানের তলমাত্রিক ঘনত্ব নির্ণয় করো। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হচ্ছে এটা, যখন কেন্দ্র থেকে দূরত্ব 4 সেন্টিমিটার, তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব নির্ণয় করো। ফর্মুলা কি, E equal to lambda by 2 pi epsilon naught into r, আমাকে ল্যামডা বার করতে হবে, E বলে দিয়েছে, সেটা হচ্ছে এটা, দূরত্ব বলেছে সেন্টিমিটার, মিটারে নিয়ে চলে যাবে, তাহলে ল্যামডা বার করতে পারবে। অ্যান্সার 2 into 10 to the power -7 কুলম পার মিটার, ক্যালকুলেট করলে বেরিয়ে যাবে। নেক্সট, একটি 1 কুলম আধানকে, একটি 1 কুলম আধানকে, প্রবলেম নাম্বার 2, একটি 1 কুলম আধানকে একটি ঘনকের কেন্দ্রে রাখা আছে, একটি 1 কুলম আধানকে ঘনকের কেন্দ্রে রাখা আছে, যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে কোশ্চেন নাম্বার 1, ওয়ার মোট ফ্লাক্সের মান কত হবে, ওয়ার মোট ফ্লাক্সের মান কত হবে। আর নাম্বার 2, প্রতি তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত ফ্লাক্সের মান কত হবে।
প্রতি তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত ফ্লাক্সের মান কত হবে? সেন্টারে একটা আধান আছে, তাহলে ফ্লাক্সের মান কত হয়ে যাচ্ছে? Q/ε0। প্রতি তলের মধ্যে দিয়ে কত ফ্লাক্স, তো সারফেস কতগুলো সারফেস আছে রে? 6টা সারফেস আছে, তাহলে একে 6 দিয়ে ভাগ করে দেবো। মোট ফ্লাক্সের মান কত? Q/ε0। কতগুলো তল আছে? 6টা তল আছে, তাহলে প্রত্যেকটা তলের মধ্যে দিয়ে কত? 6 দিয়ে ভাগ করে দেবো। অ্যান্সার লিখে রাখবি। প্রথমটা 11 নিউটন মিটার স্কয়ার কুলম্ব -1। তারপরটা 6 দিয়ে ভাগ করে আসছে, 1.88 × 10⁻10। পরের দিন এর আরও 3-4টে প্রবলেম করিয়ে আমি অপটিক্সের আবার সেকেন্ড চ্যাপ্টারে যাব। মনে হয় ফার্স্ট চ্যাপ্টারটা কমপ্লিট হয়েছিল, সেকেন্ড চ্যাপ্টারে যাব। আমি আবার বলছি যে ইলেকট্রোস্ট্যাটিক্সটা যতটা হয়েছে প্রিপারেশন রাখিস। আমি জুলাই মাসে কিন্তু এক্সাম নেবো, একজন একজন করে দেখি বিভিন্ন টাইমে নেবো, বা দুজন দুজন করে দেখে বিভিন্ন টাইমে নেবো। আর অপটিক্সটাও যতটা হয়েছে একটা চ্যাপ্টার, সেটাও কিন্তু পরীক্ষা নেবো। সুতরাং প্রিপারেশন রাখিস কিন্তু। আমি তুম করে বলবো উইদিন 2 days শর্ট নোটিসে। ওকে।